বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আত্মরক্ষা নিয়ে। আত্মরক্ষার গত যে পর্বের ক্লাসটা, সেই ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আত্মরক্ষার যে প্রশ্নগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের বই থেকে আসতে পারে, যেগুলোকে আমরা বলি যে ফ্ল্যাট কোশ্চেন। কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব আত্মরক্ষা রিলেটেড ফ্যাক্ট বেসড যে কোশ্চেনগুলো আছে, যে একটা ঘটনা থেকে আমাদেরকে আত্মরক্ষা সম্পর্কে আদৌ আমাদের বিস্তারিত আইডিয়া আছে কিনা বা ধারণা আছে কিনা সেই সম্পর্কে যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে। চলেন আমরা একটু সেই প্রশ্নগুলো দেখি। এখানে আমি দুইটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। এই দুইটা প্রশ্নের দুই রকম ইনফরমেশন দেয়া আছে। এগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনাদের 100% কনফার্ম হবে। আগের ক্লাস এবং এখনের ক্লাস, এই দুইটা ক্লাস যদি আপনারা পুরোপুরি আয়ত্ত নিতে পারেন। এখন আপনাদের দুইটা কাজ, একটা হচ্ছে এই প্রশ্নগুলো সব খাতায় নোট করে নেওয়া, কারণ প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি রেগুলার আপলোড দিতে করতে থাকবো, এবং আপনারা যদি খাতায় নোট করে নেন সেটা আপনার জন্য ভালো হবে। এবং ক্লাসগুলো আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসগুলো আপনাদের কিরকম লাগছে। যদি আপনাদের কমেন্ট বক্সে আমি সাড়া পাই তবেই কিন্তু আমি ক্লাসগুলো কন্টিনিউ করব, নতুবা কিন্তু আমি একের পর এক ভিডিও কন্টিনিউ করব না। সো ভিডিও আগামীতে হবে কি হবে না সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, এবং এর পাশাপাশি আপনাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং একটি লাইক অথবা কমেন্ট করা। যাই হোক, আমরা ক্লাসে প্রবেশ করি। করিম কি করছে? রহিমকে চাপাতি দিয়ে আক্রমণ করছে। তাহলে করিম আক্রমণ করছে রহিমকে। তারপর কি হলো? রহিম আত্মরক্ষার জন্য গুলি ছুটছে। রহিম গুলি ছুটছে। আচ্ছা, রহিম গুলি ছুড়লো, গুলিটি করিমের গায়ে লাগে। তার মানে একজন নিয়ে আসছে চাপাতি, আর আরেকজন সেই চাপাতির বদলে কি করলো? গুলি ছুড়লো, এবং গুলিটা করিমের গায়ে লাগলো। আচ্ছা, পরবর্তীতে রহিম আরেকটি গুলি করে হত্যা নিশ্চিত করে। দেখেন, একজন চাপাতি নিয়ে আসছে এবং আরেকজন কি করছে? হত্যা নিশ্চিত করছে। একবার গুলি ছুড়ছে, প্রথমবার গুলিটা গায়ে লাগছে, আর দ্বিতীয়বার হত্যা নিশ্চিত করছে। এক্ষেত্রে রহিম আত্মরক্ষার অধিকার পাবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। এখন দেখেন, আমরা যে আত্মরক্ষার অধিকার পড়ি সেখানে কি লেখা আছে? যে যতটুকু আঘাত করতে আসবে ঠিক ততটুকু আমরা প্রতিহত করতে পারবো। তাহলে আমাকে যখন চাপাতি দিয়ে মারতে আসছে তখন আমি কি করছি? গুলি ছুটতে পারছি, গুলি ছুড়ে তার গায়ে আঘাত করছি তাকে, এবং সেই গুলিটা তার গায়ে লাগছে। তাহলে আমাদের খেলা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো, যে তাকে আমি আহত করছি, অতএব তার আমাকে আর আক্রমণ করার মতো কোনো শক্তি নাই। কিন্তু সেখানে আমি কি করলাম? আরেকটা গুলি করে হত্যাটা নিশ্চিত করলাম। এই যে আমি হত্যা নিশ্চিত করেছি, এই যে আমি হত্যাটা নিশ্চিত করেছি, এক্ষেত্রে কিন্তু আসলে আত্মরক্ষার অধিকারটা আমার থাকবে না। কারণ ৯৯ নাম্বার ধারা অনুযায়ী যতটুকু বল প্রয়োগ করতেছে আমি ঠিক ততটুকু বাধা দিব। কিন্তু আমি ততটুকু বাধা তো দিলামই, বাট তারপরে আবার কি করলাম? গুলি করলাম। তার মানে এখানে কিন্তু আত্মরক্ষার সুযোগ পাবে না। আচ্ছা, ঠিক আছে, এর পরের প্রশ্নটা এরকম হতে পারে যে এটা আসলে কি, খুন হবে নাকি নিন্দনীয় নরহত্যা হবে? খুন নাকি নিন্দনীয় নরহত্যা? বলেন তো আপনারা কমেন্টে, এটা খুন হবে না নিন্দনীয় নরহত্যা হবে? দেখেন, খুন হতো তখন যদি এই যে হত্যা নিশ্চিত করলো, যদি তার কোনো পূর্ব পরিকল্পনা থাকতো। সে কিন্তু এখানে জাস্ট নিজেকে রক্ষার জন্য কি করেছে? গুলি করে একজনকে হত্যা করে ফেলছে। এইখানে যে হত্যাটা হয়েছে, যদিও এটা আত্মরক্ষার অধিকার সমর্থন করে না, কিন্তু এই হত্যাটা কি খুন হবে না নিন্দনীয় নরহত্যা হবে? এটা হবে নিন্দনীয় নরহত্যা, কারণ এখানে কোনো প্রি প্ল্যান ছিল না, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। তাই এটা ৩০০ ধারার যে ব্যতিক্রম আছে, খুব সম্ভবত ব্যতিক্রম ২, তার মধ্যে যাবে। কারণ এখানে কোনো পূর্ব, আপনারা জাস্ট এই ওয়ার্ডটা উল্লেখ করতে পারেন যে এখানে যেহেতু কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, সেক্ষেত্রে এটা নিন্দনীয় নরহত্যা হবে। যাই হোক, আশা করি প্রথম প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরের প্রশ্নে চলে আসি। এখানে আছে যে এ এর সাথে বি এর একটা বিরোধ হলো, এবং এ বি এর মধ্যে মারামারির এক পর্যায়ে এ কে হত্যা করলো বি। তার মানে এ কে মেরে ফেলছে। কে মেরে ফেলছে? বি মেরে ফেলছে। এই যে এ বি কে মেরে ফেললো, এখন এর পরের ঘটনাটা কি সেটা একটু আমরা দেখি। এ যে বি কে মেরে ফেললো, এখানে বিও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। বি নিজে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকে, এবং যখন একটা মামলা হলো তখন আত্মরক্ষার অজুহাতে খালাস চায়। কে খালাস চায়? বি খালাস চায়। বি এর কথা হচ্ছে যে আমি একে মারছি, কেন মারছি? আত্মরক্ষা করার জন্য আমার তাকে মেরে ফেলতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপরের কথা কি? মেডিকেল রিপোর্টে এ এবং বি এর জখম একই প্রকৃতির আসে। এই যে এ এর যে পোস্টমর্টেম রিপোর্ট হলো এবং বিও যে আঘাতপ্রাপ্ত হয়েছে, দুইটার রিপোর্ট কিন্তু একই। এখন এইটার আইনগত ফলাফল কি বলেন তো?
এখানে লিখছিলাম না, যতটুকু আঘাত ততটুকু বাধা দিতে পারবো, যতটুকু বাধা আসবে ততটুকু আমি প্রতিরোধ করতে পারবো 99 নাম্বার সেকশন অনুযায়ী। তাহলে দেখেন এখানে যেহেতু আঘাতের প্রকৃতি একই বা জখমের প্রকৃতি একই, তার মানে কি? তার মানে হইছে দুইজন কিন্তু একই রকম আঘাত করছে। তার মানে এখানে কিন্তু এর আঘাতে বি কিন্তু হাসপাতালে ভর্তি একই আঘাতে, বাট বি এর একই আঘাতে এ কিন্তু মারা গেছে। তাহলে এখানে যেহেতু জখমের প্রকৃতি একই, তার মানে এটার উত্তর কি হবে, যে এখানে অবশ্যই সে আত্মরক্ষার অধিকার পাবে, কারণ জখমের প্রকৃতি একই ধারা 99 অনুযায়ী। আপনারা জাস্ট এই বেসিক কনসেপ্টটুকু যদি বুঝেন, এই দুইটা সেন্স থেকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। বার কাউন্সিল পরীক্ষা যদি প্রশ্ন আসে, জুডিসিয়ারিতে যদি প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ক্লাসটি আপনাদের কিরকম লেগেছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।